নমস্কার। আজকের এই গল্পের উপস্থাপনা আমার আপনার জীবনের গল্প। তবে শুরুটা করতে চাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জীবন দিয়ে, কারণ আমরা গত 26শে জুন তাঁর জন্মদিন পালন করে এসেছি। আর তার অমর সৃষ্টিকে প্রণাম জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। বঙ্কিমচন্দ্র সারা জীবনে ভুলতে পারেননি তাঁর মোহিনীকে। বঙ্কিমচন্দ্রের বিবাহ হলো, পাত্রীর নাম মোহিনী। শ্বশুরবাড়ি কাঁঠালপাড়া থেকে হাঁটা দূরত্বে। অসামান্য রূপসী ছিলেন মোহিনী, তেমনই নরম মনের মেয়ে। বঙ্কিম মোহিনীকে চোখে হারাতেন। বঙ্কিম কিছু লিখলে প্রথমে পড়ে শোনাতেন মোহিনীকে। মোহিনী যখন শ্বশুরবাড়ি থাকতেন না, বঙ্কিম তখন বিরহের জ্বালায় ছটফট করতেন। প্রায় বাড়ির লোককে লুকিয়ে পায়ে হেঁটে মোহিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি চলে যেতেন। বঙ্কিম খুব মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় বৃত্তি পেতেন। একবার বৃত্তির টাকায় তিনি গোপনে মোহিনীকে একজোড়া কানের দুল ও সোনার চুলের কাঁটা উপহার দিয়েছিলেন। এরপর বঙ্কিমচন্দ্র চাকরি নিয়ে যশোরে চলে গেলেন। মোহিনীর বিরহে বঙ্কিমের মন খুব খারাপ। এ যেন কবির গানের মতো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বঙ্কিম চিঠি লিখলেন মোহিনীকে, এবার আমি তোমাকে এখানে শীঘ্রই লইয়া আসিব। চিঠি পেয়ে মোহিনী আত্মহারা। বাড়ির লোকেরাও রাজি, কিন্তু এত সুখের দিন বুঝি সইল না। কিছুদিন পর বঙ্কিমের কাছে খবর এলো মোহিনীর খুব জ্বর। বঙ্কিম খবর পেয়ে বাড়ি চলে এলেন, কিন্তু তার আগেই মোহিনী চিরকালের জন্য চলে গেলেন। বঙ্কিমচন্দ্র আর শ্বশুরবাড়ি গেলেন না। এমনকি এ ঘটনার অনেক দিন পরেও কাঁঠালপাড়ায় নিজের বাড়িতেও আসেননি। শুধু বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় দাদা সঞ্জীবচন্দ্রকে বলে গেলেন মোহিনীকে উপহার দেওয়া কানের দুল আর চুলের কাঁটা যেন ফিরিয়ে আনেন। এরপর বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় বিবাহ হয় আরেক অপরূপা সুন্দরী, গুণী মেয়ে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে। বঙ্কিম রাজলক্ষ্মীকে অনেক গহনা দিয়েছিলেন, কিন্তু মোহিনীকে দেওয়া সেই উপহার দেননি, নিজের কাছে রেখে দিয়েছিলেন। শুধু বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে বলেছিলেন, এগুলি আমার কাছে এখন রহিল, যেদিন তোমাকে ভালোবাসিব সেদিন দিব। এর বহু বছর পর বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে নিয়ে গঙ্গায় নৌকোবিহার করার সময় মোহিনীকে দেওয়া সেই উপহার এক এক করে পরিয়ে দিতে লাগলেন রাজলক্ষ্মীকে। নিজের হাতে রাজলক্ষ্মীর কানের দুল পরিয়ে দিলেন, তারপর খোঁপায় সোনার কাঁটা আটকে দিলেন। গঙ্গাবক্ষে তখন ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, মাঝি এক মনে দাঁড় টেনে চলেছে। শেষ বিকেলের আলোয় গঙ্গার বুকে তখন রঙের খেলা চলছে। গঙ্গায় শুধু দুটি মানুষ, এক স্বপ্নীল মুহূর্ত। এত প্রেম ভালোবাসা যে মানুষটির হৃদয়ে ছিল, তিনিই তো সৃষ্টি করতে পেরেছিলেন এমন সব রোমান্টিক উপন্যাস। বিয়ে করে কি পেয়েছি? বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিন যখন একটা কলও আসে না, তখন একটা কল করে, তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুক, রাঁধুনি, পাচক পেয়েছি, আর একটা ওয়াশিং মেশিন পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে। একটা টেপ রেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, কখনো হাইফাই দেখলে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। 5-7 দিন পর পর অতি যত্ন করে বাজারের লিস্ট ধরিয়ে দেওয়ার একজন কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত 11টা 11:30টার পর আমারই প্রবেশ নিষেধ বলে হুকুম দেওয়ার দারোয়ান পেয়েছি। ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসাবে শ্বশুর, শাশুড়ি, শালা, শালির সম্বন্ধ পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে আত্মীয় হিসাবে পেয়েছি। একটা সন্তান পেয়েছি।
সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানের ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েওছি। প্রথমত কুমারত্ব হারিয়েছি, যদিও মেডিকেল রিপোর্ট নেই। তারপর মানিব্যাগ আর রিমোটের একচ্ছত্র অধিকারও হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সবশেষে সুখে দুঃখে কথা বলার একটা সঙ্গী পেয়েছি। এতক্ষণ আপনি শুনলেন পুরুষের দৃষ্টিতে তার সংসার। এবার শুনুন স্ত্রীর দৃষ্টিভঙ্গিতে সংসার। গতকাল আমার বেতন হলো। সেলফোনে মেসেজটি পেতেই বরের কাছে ছুটতে গিয়ে বললাম, আমার বেতন হয়েছে, সংসারের খরচে আমি সহযোগিতা করতে চাই, কত দেব? সে হয়তো ভেবেছিল আমি মজা করছি কিংবা তার সাথে প্রতিযোগিতায় নামতে চাইছি। খুব সম্ভবত এই কারণেই আমার কাছ থেকে সহযোগিতা চেয়ে টাকার এমন একটি অঙ্ক বলল সে, যেটা আমার মোট বেতনের প্রায় সমান। আমি সেলফোনটি হাতে নিলাম এবং বিনা বাক্য ব্যয়ই ওর চাওয়া অর্থটাই পুরোটাই ওকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। ওর মুখ দেখে আমি সত্যিই বুঝতে পারছিলাম সে সত্যিই বিস্মিত হয়েছে, যেন নাটকীয় কিছু ঘটছে। এরপর বাকি যা ছিল আমার কাছে, ওখান থেকে বাচ্চাদের স্কুলের বেতন দিলাম, যাতে সংসারের এত এত খরচের চিন্তার মধ্যে এসব ছোটোখাটো বিষয় নিয়ে ওকে আর দুশ্চিন্তা করতে না হয়। তারপর আমি যখন অন্যান্য খরচগুলোতেও সহযোগিতা করতে পারি কিনা দেখলাম, তখন উপলব্ধি করলাম কি ভীষণ খরচের চাপ সইতে হয় আমার বরকে, প্রত্যেক মাসে, এমনকি রোজই। এবং সেই ভার, সেই চাপ, সে চুপচাপ বয়ে চলছে আমাদের সংসারের শুরু থেকেই। এসবকে সে নিজের দায়িত্ব মনে করেই চলছে। এমনকি যখন মাঝে মধ্যে আর্থিক অনটন দেখা দেয়, তখন সে এই দায়িত্বও পালন করে যায়। বুঝতে পারলাম, প্রথমে বিস্মিত হলেও সে খুব খুশি হয়েছে। সংসারে আমার সাহায্য তার উপার্জনের তুলনায় যৎসামান্য হলেও তাকে আমি সহযোগিতা করছি দেখে দেখলাম আমার টাকার দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যে যেন সামান্য এই টাকার মিলিয়নের সমান। তার চোখে আমি বিপদের দিনে একজন ভরসার সাথী পাওয়ার অনুভূতি লক্ষ্য করলাম। ওকে বললাম সংসারের খরচা নিয়ে ওর যাতে উদ্বেগ কিছুটা কমে, সেজন্য আমি চেষ্টা করব যেন আরও বেশি বেশি উপার্জন করতে পারি। আমি এটি আবেগের বশে বা ওকে খুশি করতে বলিনি, বলেছিলাম কারণ আমি উপলব্ধি করেছিলাম সে নিশ্চয়ই একটি দায়কে বিয়ে করেনি, করেছে একজন সহযোগীকে, এবং বিয়ের পর তাকে অবশ্যই অবিবাহিতর চেয়ে বেশি চাপমুক্ত থাকা উচিত। তা না হলে কেন একটি সংসার গড়া? কোনো দরকার নেই। আমি নিজেও কখনো অন্যের উপার্জনের মুখাপেক্ষী হয়ে থাকতে চাইনি। অন্যের পকেটের দাসী আমি নই, আর আমি চাই না আমার বড়ও অন্যের কাছ থেকে ঋণ করে দাসে পরিণত হোক। সেদিন আমার বর সেই বিস্মিত অবস্থাতেই আমাকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল। যখন ফিরে এলো, সাথে করে নিয়ে এসেছিল সংসারে যা যা প্রয়োজন তার অনেক কিছুই এক গাদা। আমার সহযোগিতাকে সে সাথে সাথেই ব্যবহার করলো সংসারের খরচে। কৃতজ্ঞতার কারণেই হয়তো রান্না করলো সে, এমনকি আমাকে ও আমার কন্যা পুত্রদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ালো। পারস্পরিক এই ছোটোখাটো সহযোগিতাগুলো দায়িত্ব পালন, প্রেম, মায়া অনেক কিছুই দেয় একটি দাম্পত্য। আমি বুঝতে পারলাম তখন সেই ছোটোখাটো প্রাপ্তিগুলোই একদিন অসীম হয়ে ওঠে। পরিশ্রম বাড়িয়ে আরও কিছু বাড়তি উপার্জনের সিদ্ধান্তটি আমি নিয়ে ফেললাম, কারণ আমি বুঝতে পেরেছি পুরুষেরও সাহায্যের প্রয়োজন হয়। তারা সুপারমার্কেট নয়। পুরুষের সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন তার একান্ত নারীটির কাছ থেকেই।
আজকের শেষ নিবেদন একটি ছড়া, যা আমি আপনি সকলেই ছোটবেলায় পড়েছি বা শুনেছি। ইকড়ি মিকড়ি চাম চিকড়ি চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো ভোঁতা, খা খামারের মাথা। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি। কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো উত্তর আসবে যে শিশুদের জন্য নির্ভেজাল আনন্দের জন্যই এই ছড়া রচনা হয়েছে। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায়। শিশুদের জন্য তো নয় বটেই। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি। ইকড়ি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটেখুটে পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন হয় মেকড়ি, অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থ রুজি রোজগারের এলাকা, আর চিকড়ি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার। মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারী পদবী, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায়ে হিসাব রাখা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ফড়ে পাইকারির দল, যারা সাধারণত কৃষকদের উৎপাদিত ফসল অথবা কোমরের বানানো জিনিসপত্র অল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হন না। এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাড়ি, অর্থাৎ মজুমদার আর ফড়ে পাইকারি থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছিল, এবার সেটা দিয়েই ঘরের দৌড়ে বসে ভাত রান্নার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধতে দেরি হয়ে যায়। তাই ভাত খাওগে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না, একেবারে দ্বিপ্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়ল মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে। গরিবের যে যৎ সামান্য খাদ্য, তারও শেষ রক্ষা হলো না। ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাঁচি। এই কোদাল আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বলা হয়েছে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয়, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। আর তাই খা খামারের মাথা, অর্থাৎ এই কোতোয়াল যে খামার বানিয়েছে, মানে পুলিশ কোতোয়ালের সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়েও এই হতদরিদ্র মানুষগুলো মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথায় বলা চলে, এই ছড়াকা গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছে, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না। প্রত্যেকটি গল্পের সূত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
হ্যাঁ, আপনাকেই বলছি। অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অন্যকে শুনতে সাহায্য করার জন্য প্লিজ শেয়ার করুন। ধন্যবাদ।